বাবু, তোর বন্দুক নিয়ে একবার চল, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এ কি বাঘ? সর্বনাশ, ওই কাজ করবেন না। মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আরণ্য। নিজে তো শুনছেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। যুক্তির আতশকাশ দিয়ে সবকিছুর বিশ্লেষণ সম্ভব নয়। ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেমন আছে, তেমনি আছে অতীন্দ্রিয় জগৎ। সে জগতে সবকিছুই বিচিত্র। সবকিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না। এই অপ্রাকৃতিক জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে, তারা পৃথিবীর পারোয়ানা রহস্যের খোঁজ পায় না। অনেক সময় আমরা মনকে বোঝাই এইসব চোখের ভুল, মনের ভুল, যা ঘটেছে নিছক কল্পনা অথবা মনের তৈরি মায়া। কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি, তখন এইসব অবজ্ঞা করা দুরূহ হয়ে ওঠে। ভনিতা ছেড়ে আসল ঘটনার কথা বলি। রায়পুর থেকে ৩৬ মাইল পশ্চিমে আদা শহর, নাম খুরশিদগড়। আদা শহর বলছি এর জন্যই, পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস, একটা পেট্রোল পাম্প, মোটরের কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের। প্রথম এসেছিলাম 10 বছর আগে একটা টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসাবে। কাজ বিশেষ কিছুই নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসাব রাখতে হতো। দুজন কর্মচারী, মাসান্তে তাদের মাইনে দেওয়া, অবসর সময় শিকার। শিকারের হাতে খড়ি হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন জরিপের কাজে। তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপর বন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার উপর বেশ আস্থা হয়েছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসত। তারপর খুরশিদগড়ে আবার যখন এলাম, তখন আমার পদোন্নতি হয়েছে। এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভ্রাম্যমাণ পরিদর্শক। বড় শহর বদলায়, তার রাস্তাঘাট, বাড়ি, বাগান কয়েক বছর অন্তর অন্তর নতুন রূপে পাল্টায়। কিন্তু খুরশিদগড়ের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী একই রকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল। কুশল প্রশ্ন, নেমন্তন্ন ঢেরি, অনেক রাত পর্যন্ত গল্প গুজব। আড্ডা ভাঙার মুখে আদিবাসী দল এসে দাঁড়ালো। খালি গা, পরনে লেংটি, চুলে পালক গোছা, কারো কারো হাতে টাঙ্গি আর বর্ষা। এদের বাস জঙ্গলের মধ্যে, ঝর্ণার ধারে। রাস্তা তৈরি করার কাজ করে, মেয়ে পুরুষ দুজনে। সারা বছর এ কাজ থাকে না, বিশেষ করে বর্ষাকালে। তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে, হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝলসে খায়। বাবু, তুই এসেছিস, এবার বাঁচা। মনে হলো চেনালো। 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম, ঠিক তাই, মোড়ল কথা বলছে, চুলে পাক ধরেছে, কিন্তু পেশি এখনো সতেজ, টান টান চেহারা। আগে একবার চিতার উপদ্রব হয়েছিল। এদের ছাগল,
মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদ্দুরে শুয়ে রেখেছিল। দিনে দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল। সে এক মুহূর্তের জন্য দেখল একটা হলুদ ঝিলিক উঠোনে পড়েই আবার মিলিয়ে গেল। সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাবু, তোর বন্দুক নিয়ে একবার চল, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। গিয়েছিলাম। চিতা শিকার সহজ নয়। বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার খাবার তলায় টানলো পিলোট প্যাডে পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতে দক্ষ। যে গাছের তলায় শিকারী বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো ওত পেতে রয়েছে সেই গাছের ডালেই। সুযোগ বুঝে শিকারীর ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রথমত একটা কিল রাখা হলো। ঝর্ণার ধারে একটা ঝোপের পাশে মরা মোড়ো। আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম। একদিন, দুদিন গেল, কিছুই হলো না। অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আজরানো শব্দ কানে এলো। পার দুয়ে পাতার ফাঁকে তার জ্বলন্ত চোখ দুটো দৃষ্টিগোচর হলো। কিন্তু চিতা বাইরে এলো না। সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম, এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, তোমরা একটা কাজ করো, 3 দিক থেকে ঝোপটাকে পেটাতে শুরু করো, তাহলে চিতা বের হয়ে পড়বে। আগ দিয়ে আমি তৈরি হয়ে থাকবো বন্দুক নিয়ে, বের হলেই গুলি চালাবো। এতে বিপদের সম্ভাবনা যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, যার উপর পড়বে নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা থাকেই। ঝোপের একটা দিক ঝর্ণা। ঝর্ণা এখানে অনেক নিচে। ঝুঁকে পড়লে তবে তার উজ্জ্বল জলস্রোত দেখা যায়। ঢালু পার, জঙ্গল সমাকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর কুলস্তরা পিটাতে লাগলো। উত্তসাহসী দুজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জ্বালিয়ে ঝোপের মধ্যে ফেলতে শুরু করলো। কাজ হলো। ঝোপের অন্তরাল থেকে চিতার ক্রুদ্ধ গর্জন শোনা গেল। প্রায় ঘন্টা কয়েক পর ঝোপের মধ্যে একটা তীব্র আলোড়ন। চিতা লাফিয়ে শূন্য উঠল। পরিষ্কার দিনের আলো, আকাশে ছিটে ফোটা মেঘ নেই। হলুদ রঙের একটা বলাকার চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। কাচের মার্বেলের মতন জ্বলন্ত চোখ দুটো, বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে জিভটা বেরিয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই গুলি করলাম। পরপর দুটো। প্রথমটা পেছনের পায়ের উপর লাগলো, দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাবার শব্দ হলো। শূন্যেই ডিগবাজি দিয়ে চিতার নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকা প্রশ্নই ওঠে না। চোয়াল গুড়িয়ে যেতে নিজের চোখে দেখেছি। কিন্তু আফসোস হলো, শিকার হাতের মুঠে এলো না। খুব অল্প সময়, তবু তার মধ্যে নজর এড়ায়নি। চিতার একটা কান নেই। সম্ভবত বনে বাজারে ঘোরার সময় কাঁটা গাছে লেগে কানটা কেটে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আরো বিস্ময়কর। চিতার দেহের একপাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে 2-1 প্রত্নতত্ত্ববিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চিতাটা যে মারা গেছিল সে বিষয়ে নিশ্চিত হবার আরও একটা কারণ ছিল। তারপর থেকে আর কোনো উপদ্রব হয়নি। 10 বছর পর আবার সেই উপদ্রব।
বাঁচা বাবু বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। পেছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করলো। এ কি বাঘ যে বাবু বন্দুকের টোটা ভরে মারবে আর বাঘ প্রথম? এ তো পিরেত, বাঘের রূপ ধরিয়ে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না। আদিবাসীদের জগতে ভূত পেতে অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেলে সেও অপদেবতার কাণ্ড। আবার গভীর রাত্রে শুকুন সাবেকের করুণ কান্নাও পেলিনের কারসাজি। যাই হোক, ঠিক করলাম পরের দিন শিকারে বেরাবো। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম, চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষ রূপে ওয়াকিবহাল হওয়ার জন্য। পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছি। মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বলবো বাবু, কাল মমিন যা বলেছে কথাটা মিথ্যা নয়। মমিনকে? আর সে কি বলেছে? মমিন আমার ভাইয়ের ছেলে, সে বলেছে চিতা নয়, উপদেবতা। ও ঠিকই বলেছে। কেন? তাকে স্বীকার করা যায় না। মাস 6 আগে বন বিভাগের এক সাহেব এসেছিল, 10 দিন ধরে নাজেহাল। এই দেখলো চিতা সামনের এক গাছের আড়ালে বন্দুক ছুড়লো, বাস কোথাও কিচ্ছু নাই। একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের ঢিবির পাশে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গিয়েছিল। ও স্বীকার করেছিল চিতালয় ভৌতিক কিছু একটা। হেসে বললাম, সাহেব শিকারে যাওয়ার আগে ক গ্লাস শরাব টেনে নিতেন, সে হিসেব রাখো মোড়ল। শুধু সামনে পিছনে কেন, তেমন হলে চারপাশে 4টে চিতা দেখতে পেত। আমার রসিকতায় মোড়ল হাসল না। মোড়লের কাছেই শুনলাম, নদীর ওপারে বনের মধ্যে চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদী সাঁতরে এপারে চলে আসে। দুপুরে যখন এপারের মাঠের আদিবাসী ছেলেরা ছাগল গরু চড়াতে আসে, তখন তাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের উপর লাফ দিয়ে পড়ে। তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যে বসেও আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসীম সাহসী। হলুদ বর্ণের এই অগ্নিশিখা আশেপাশের সকলের আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলায় গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচরণ ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়ার পথ দেখছি না। খাওয়া দাওয়ার পর খাকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হয়েছে। ঘরে এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানির এখানকার ডিস্ট্রিবিউটার। আমাকে দেখে বলল, একে রণসাজে কোথায়? অবশ্য কিপাং নদীর ধারে হরিয়াল আর তিতিরের ঝাঁক নামে এই সময়। পাখি নয় গোকুল, চিতা শিকারে। দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং বদলালো। সে গলার স্বর কাঁধে নামিয়ে বলল, জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, আদিবাসী দল এসেছিল, সেই চিতার কথাই বলল। সর্বনাশ, ওই কাজ করবেন না। গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না, জীবনে বিড়ি সিগারেটও খায়নি। কাজেই নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভব নয়। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছরখানিক আগে।
তখনও পর্যন্ত সে নিষ্কলঙ্ক চরিত্র ছিল। বছর খানিকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তো বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? গোকুল প্রসাদ খাটিয়ার উপর চেপে বসল। দিন 15 আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম, চাচার বাড়ি থেকে। বের হতে দেরি হয়ে গেল, মাঝপথে সন্ধ্যা নামলো। আমি গাড়ি চালিয়ে আসছিলাম, জঙ্গলের পাশের রাস্তায় এসেছি। দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের পায়ের থাবা চাটছে। মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতন জ্বলে উঠল। আমি একটু ভয়ই পেয়েছিলাম, সঙ্গে কোনো হাতিয়ার নেই। চিতা যদি মোটরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে তো বিপদ। মরিয়া হয়ে অ্যাক্সেলারেটরে চাপ দিলাম। স্পিডোমিটারের কাঁটা থরথর করে কাঁপতে লাগলো। মোটর বাতাসের বেগে উড়ে চলে গেল। মাইল 2 গিয়ে মোটরের গতি কমালাম। বাঁক ঘুরতে এক দৃশ্য, ঝোপের কাছে বসে চিতাটা থাবার চাটছে। আমি হেসে অভয় দিলাম, তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটাই, আর নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না। সে বলল, কিন্তু এটা এক চিতা, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এক সাইজ, এক বসার ভঙ্গি, পরপর 4 বার এক দৃশ্য দেখলাম। আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধিপান নেশার মধ্যে পরিগণিত হয় না। খুব সম্ভবত চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে। তার ওই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখেছে। একটু বসে গোকুল প্রসাদ চলে গেল। তারপরেই মোড়ল এলো। আমি তৈরি ছিলাম, মোড়লের সঙ্গে বেরিয়ে পড়লাম। এইবার কিল কি হবে? পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম। একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো। তুই মাচা বেঁধে গাছের ডালে বসবি। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম, কিন্তু চিতার পক্ষে গাছে ওটা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থাও করা হয়েছে। তুই গাছে উঠে গেলে ওর তলায় জঙ্গল থেকে কাঁটা গাছ এনে রেখে দিব। কাঁটা গাছ দেখলে বাঘ সেদিকে ঘেঁষে না। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দুটো গাছ থেকে আরোহণ করার পথ বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞেস করলাম, যে গাছে মাচা বাঁধা হচ্ছে তার আশেপাশে অন্য গাছ আছে? মোড়ল মাথা নাড়ল। না। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য চিতা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কিনা। যখন মাচার কাছে গিয়ে পৌঁছালাম তখন দুপুরের রোদ স্মিত। এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্য আলোকে প্রবেশ নিষিদ্ধ। জনাচারেক লোক অপেক্ষা করছিল। একজনের হাতে দড়ি বাঁধা ছাগল ছানা, সেটার পরিত্রাহী চিৎকারে অরণ্য মুখরিত। আমি ভাবছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয়। এমনকি মোড়লেরও বাড়িতে মেয়ের অসুখ। তবে যাবার সময় মোড়ল আশ্বাস দিয়ে গেল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগল ছানার চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা দেবে। তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জল পান করতে আসে। অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে এলো। গাছের ছায়া দীর্ঘতর। দু একটা মেটো রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করলো। পাখিরা বাসায় ফিরল। তাদের অপূর্ব কাকুলিতে অরণ্যের নিবিড়তা খান খান হয়ে গেল। সন্ধে নামল। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। দূরে দু একটা ময়ূরের ডাক শোনা গেল।
কিন্তু চিতার দেখা নেই। আরো আশ্চর্য, ছাগলছানা নির্ভয় ঘুমাচ্ছে। কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাক্স থেকে জল পান করলাম। বুঝতে পারলাম সারাটা রাত এইরকম ত্রিশংসুর মতন কাটাতে হবে। এই সময় গাছ থেকে নেবে ফেরার চেষ্টা মূর্খামি। একটু বোধহয় তন্দাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে তন্দা ভেঙে গেল। ছাগলছানা তখনও অঘরে ঘুমাচ্ছে। ঝোপের মধ্যে দুটো জ্বলন্ত দৃষ্টি। বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছে, সুযোগ বুঝে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে। এখন আর অন্ধকার নেই। চাঁদের অমল জ্যোৎস্নায় বনভূমি যেন স্নান করে উঠেছে। আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার, কোনো পাতার রাশির জন্য। কিন্তু গোচরণ ভূমি, নদীর পাল, ছোট ছোট ঝোপ সবই স্পষ্ট। ঝোপটা নড়ে উঠল। আমি বন্দুক নিয়ে দৌড়িয়েছিলাম। চিতার সন্তর্পণে ঝোপ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো। চিতাটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও এতটুকু অন্ধকার নেই। আমি এক ঝলক দেখেই চমকে উঠলাম। একটা কান কাটা, শরীরের একদিকে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। তার অর্থ বছর 10 আগে যে চিতাটাকে গুলি করে হত্যা করেছিলাম, পরলোক থেকে সেই চিতাটা ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে। অবশ্য মুহূর্তের জন্য এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল। তারপরেই মনকে বোঝাতে শুরু করলাম, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কাঁটা ঝোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতে পারে, এর মধ্যে আশ্চর্যজনক কিছুই নেই। আর দেহে কিছুটা ধূসর হওয়াও বিচিত্র না। কে জানে সামনের দাঁড়ানো চিতাটা 10 বছর আগে নিহত চিতার বংশভূত কিনা। চিতার গন্ধে ছাগলছানা জেগে উঠেছে। শুধু জেগে ওঠা নয়, বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে। তারস্বরে চিৎকার করছে আর রজ্জুমুক্ত হবার প্রাণপণ চেষ্টা। আশ্চর্য, চিতার লক্ষ্য কিন্তু ছাগলছানা নয়। সে এক দৃষ্টে আমার দিকে দেখছে, দুই চোখে প্রতিহিংসা বিচ্ছুরিত। একটু চিন্তায় পড়লাম। কিছু বলা যায় না। যে ডালে আমি বসে আছি সেটা তেমন উচ্চতায় নয়। 2-1 বার চেষ্টা করলে নাগাল পেয়ে যেতে পারে। তারপরে দুজনে চড়াচড়ি করে কাঁটার স্তূপের উপর পড়ব। বন্দুক ঠিক করে বসে রইলাম। চিতা শূন্যে লাফ দিলেই ট্রিগার টিপব। তুনোলা বন্দুক, প্রয়োজন হলে দ্বিতীয় গুলি ছুটতে হবে। ঠিক তাই, চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল। প্রবল বেগে ল্যাচটা আঁচড়াচ্ছে। ল্যাচের ঝাপটায় শুকনো পাতার স্তূপ ইতস্তত উঠতে লাগলো। দৃষ্টি কিন্তু আমার দিকে। কয়েক মুহূর্ত তারপরে চিতা লাফ দিল। সঙ্গে সঙ্গে গুলি চললাম। ঠিক পাঁচড়ে গিয়ে লাগলো। শূন্যেই মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির ওপর পড়ল। 4 পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটাকে পার কয়েক কুঞ্চিত করল। তারপর স্থির হয়ে গেল।
আকাশ, সবকিছুই দিনের মতন পরিষ্কার। চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম। স্পষ্ট দেখেছিলাম আমার গুলি তার পাঁজর বিদ্ধ করেছিল, কিন্তু চোয়াল থেকে তার রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। 10 বছর আগে ঠিক যেইখানে গুলি লেগেছিল। পাঁজর আর চোয়ালের দূরত্ব অনেকটা, গুলি পিছলে চোয়ালে লাগবে তাও সম্ভব নয়। আশ্চর্য কাণ্ড। এই প্রথম শরীরে একটা শিহরণ অনুভব করলাম। অরণ্যের অন্য শব্দ জাদু মনতে যেন থেমে গেল, এমনকি ঝিঝির ডাকও। একসময় ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চারিদিকে পাখির স্বর শোনা যাচ্ছে। সামনের দিকে চেয়েই চমকে উঠলাম। কোথাও চিতা নেই, অথচ ছাগল ছানাটাও উধাও। অলৌকিক ব্যাপার। কাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম। কাঁটায় 2-1 জায়গা ছড়ে গেল। কাছে গিয়ে ভালো করে দেখলাম, রক্তের সামান্য দাগও নেই। ছাগল ছানাটা যে দড়িতে বাঁধা ছিল তাও নেই, খুঁটিটাও নিখোঁজ। তাহলে কাল রাতে সবকিছু কি স্বপ্নে ঘটেছিল? তাকে সম্ভব। নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম 2টো গুলি রয়েছে। গুলি ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই। একটু পরেই আদিবাসীরা এসে জড়ো হবে। কি বলবো তাদের? আমার এই কাহিনী তাদের চিতার সম্বন্ধে অলৌকিকই প্রমাণ করবে। ছাগল ছানাটাও নেই, তার অর্থ চিতা এসেছিল। আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়েও নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ। তাই চলতে শুরু করলাম। একটু চলতেই মনে হলো পেছনে কে যেন আমাকে অনুসরণ করছে। পেছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তি কে যেন হরণ করে নিল। গাছের আড়ালে সেই চিতা, 2 চোখে আগুনের ঝলক, চোয়াল আর পাঁজরে রক্তক্ষত। আহত চিতা কি আমাকে অনুসরণ করছে? কিন্তু বন্দুকের 2টো গুলি যখন অটুট, তখন চিতা আহত হলো কি করে? বন্দুক তুললাম। মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেল। একবার নয়, এক দৃশ্য বারবার, 3 বার। আগুন ঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলেছে চলেছে চলেছে। তারপর অনেক দিন কেটে গেছে। বয়স হয়েছে, শিকার করবার শক্তি আর নেশা কোনোটাই নেই। প্রায় অবসর জীবনযাপন করছে। মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের কয়েকজন দেখা করতে আসে। সকলের মুখেই এক কাহিনী শুনি। কাটা কান আর রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাটাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায়, তাকে বধ করা কোনো শিকারীর পক্ষেই সম্ভব হয়নি। সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে ওটা সাধারণ চিতা নয়, হয়তো চিতাই নয়, চিতার প্রেতাত্মা। আমারও তাই মত। কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা, যারা সবকিছু বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করে দেখে নিতে চান, তাদের আমি কি করে বোঝাবো অতীন্দ্রিয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয়, বিশ্বাস নির্ভর।
শুনছিলেন মিডনাইট স্পেশালের এইবারের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আরণ্যক। নিজে তো শুনলেন, অন্যদেরও শোনাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডোন্ট ফরগেট দ্য বেল আইকন। তাহলে আসি আগামী সপ্তাহে নতুন কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। আসতে ভুলবেন না কিন্তু। নক নক, আসতে ভুলবেন না কিন্তু।